সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজ আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার্সের একটি কোশ্চেন নিয়ে, যেটি 2015 সালে এসছে এবং এটি একটি প্রিলিমিনারি কোশ্চেন। তো চলো শুরু করে দিই। প্রথম প্রশ্ন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একদম সহজ প্রশ্ন। এখানে অপশন রয়েছে বাল গঙ্গাধর তিলক, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু এবং জওহরলাল নেহেরু। উত্তর অবশ্যই হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো চলো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং 1939-এ ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং এই কংগ্রেসের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এই ত্রিপুরী কংগ্রেসেই তিনি যার সঙ্গে এটা লড়েছিলেন, কংগ্রেসের যে সিটটা, সভাপতির সিটটা লড়েছিলেন, সেটা হচ্ছে পট্টভি সীতারামাইয়া। ঠিক আছে, তার একই সঙ্গে তার সাথে লড়ছেন এই বিষয়টা নিয়ে, মানে কংগ্রেসের সভাপতি পদ নিয়ে, এবং তারপরেই কিন্তু তাকে কংগ্রেসের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয় এবং তিনি 1939-এ ফরওয়ার্ড ব্লক গঠন করছেন। ঠিক আছে, 1941-এর 17ই জানুয়ারি তিনি ভারত ত্যাগ করছেন জিয়াউদ্দিনের ছদ্মবেশে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এই নামটা। আর 1943-এ রাসবিহারী বসুর থেকে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করছে। এই আজাদ হিন্দ বাহিনী কিন্তু রাসবিহারী বসু তিনি গড়ে তুলছেন 1942 নাগাদ, এবং এর যে সেই সময়ের ক্যাপ্টেন ছিলেন, মানে দায়িত্বভারের ছিলেন, তিনি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। তো ক্যাপ্টেন মোহন সিং এর পরে যিনি দায়িত্ব পাচ্ছেন তিনি হচ্ছে সুভাষচন্দ্র বসু। তার আগে কিন্তু মোহন সিং ছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? অপশনগুলো দেখে নাও। উর্দু, পালি, প্রাকৃত এবং তুর্কি। উর্দু এবং তুর্কি তো হবে না, পালি প্রাকৃতর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে। তো উত্তরটি হলো অপশন বি, পালি। বুদ্ধের ধর্মপ্রচার সম্পর্কিত কিছু তথ্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো, বুদ্ধ তার ধর্মপ্রচার করতেন পালি ভাষায়। ঠিক আছে, আর বুদ্ধ প্রথম ধর্মপ্রচার যে করেছিলেন সেটা হচ্ছে বারাণসীর নিকট সারনাথের মৃগদাব বলে একটি উদ্যান আছে, সেখানে তার 5 জন শিষ্যকে তিনি শিষ্যত্ব গ্রহণ করিয়েছিলেন। আচ্ছা, আর মগধরাজ বিম্বিসার, কৌশলরাজ প্রসেনজিৎ, সারিপুত্ত, ব্যবসায়ী অনাথপিণ্ডক, আম্রপালি, উপালি তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরা তার খুবই বিশেষ বিশেষ শিষ্য ছিলেন। ধর্মোপদেশ দান করছেন যে তার সেটি চিহ্নিত করা হচ্ছে চক্র দ্বারা, মানে অর্থাৎ বুদ্ধের ধর্মোপদেশ দান চিহ্নিত করা হয় চক্র দ্বারা। আর তার ধর্মপ্রচার চলেছিল, অর্থাৎ তিনি ধর্মপ্রচার করেছিলেন দীর্ঘ 45 বছর ধরে। আর আরো একটি ইন্টারেস্টিং তথ্য তোমাদের দিই, তার যে ধর্মপ্রচার সেটি কিন্তু বর্ষাকালে বন্ধ থাকতো। বুদ্ধের ধর্মপ্রচার, এটির পিছনেও কিন্তু একটি প্রকৃতিগত কারণ আছে। তার কারণটা হলো বর্ষাকালে সমস্ত গাছপালা কি হয়, গাছপালার মানে প্রাণ সঞ্চার হয়, তাই না? একটা মৃতপ্রায় গাছের মধ্যে প্রাণ সঞ্চার হয়। তো বুদ্ধ কখনোই চায়নি যে, সেই সময় তো পথঘাট সেরকম ছিল না, তো সেই পথঘাট দিয়ে যে যাবে এবং একটি গাছের মৃত্যু ঘটবে বা প্রাণের মৃত্যু ঘটবে, সেটা তিনি চাননি। সেই জন্য তিনি বর্ষাকালে তার ধর্মপ্রচারকে বন্ধ রাখতেন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। তহকিক ই গ্রন্থের রচয়িতা কে? এটির উত্তর হলো অপশন সি, আল বিরুনি বা অল বিরুনি। এ সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। তহকিক ই হিন্দ আল বিরুনির লেখা, যিনি সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে ভারতে এসেছিলেন, অর্থাৎ সুলতান মাহমুদের তিনি সঙ্গী ছিলেন। সুলতান মাহমুদ কত থেকে কততে ভারতে আসছেন? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারত আক্রমণ করছেন। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল মোট 17 বার। ঠিক আছে, তিনি গজনীভিদ সুলতান ছিলেন, অর্থাৎ গজনী সুলতান ছিলেন, এবং তার ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল শুধুমাত্র অর্থনৈতিক। ঠিক আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য তার ছিল না। তিনি গজনীকে খুব ভালো প্রসপারাস তৈরি করার জন্য, সমৃদ্ধশালী তৈরি করার জন্য তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আচ্ছা, আরবি ভাষায় লিখিত এই যে তহকিক ই হিন্দ, এই গ্রন্থটি কি? মূলত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, তবে সেই সময়ে তৎকালীন সময়ের ভারতের সমাজ, অর্থনীতি এবং ধর্মনীতি নিয়ে এই বইটি একটি বিশেষ আলোচনা করে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। মধ্যযুগের ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করে? এটির উত্তর হবে অপশন ডি, বাবর।
ঠিক আছে। ভারতবর্ষে বাবর যে যুদ্ধে কামানের ব্যবহার করেন তা হলো 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করছেন, এটা ভারতে। কিন্তু বাবর প্রথম কামানের ব্যবহার করছেন ভিরার যুদ্ধে 1519 সালে, অর্থাৎ বাবরের প্রথম কামানের ব্যবহার ভিরার যুদ্ধে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলে আসি। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। চেঙ্গিস খান, মির্জাফর, সিরাজদৌল্লা এবং মীর জুমলা। উত্তর হবে অপশন সি, সিরাজদৌল্লা। সিরাজদৌল্লার সময়কাল সম্পর্কে একটু জেনে নিই। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন কিন্তু সিরাজদৌল্লা। দেখো, আলীবর্দীর মৃত্যুর পর সিরাজদৌল্লা সিংহাসনে বসছেন। আলীবর্দীর দৌহিত্র অর্থাৎ দুহিতার পুত্র অর্থাৎ মেয়ের ছেলে ছিলেন এই সিরাজদৌল্লা। ঠিক আছে, তিনি সিংহাসনে বসছেন। সিরাজদৌল্লার সময়কালে বিশেষ কিছু ঘটনাক্রম আমি বলছি, যেমন ধরো কাশিমবাজার কুঠি তিনি দখল করছেন 1756-এর 4 জুন। কলকাতা আক্রমণ করছেন 1756-এর 20 জুন এবং কলকাতা আক্রমণ করে কলকাতা তিনি দখল করে নেন এবং সেই দখল করা স্থানের নাম রাখেন তার যে দাদু তার নামানুসারে আলীনগর, অর্থাৎ আলীবর্দীর নামানুসারে তিনি রাখেন আলীনগর। যাই হোক, সিরাজের কলকাতা আক্রমণকালে অন্ধকূপ হত্যা হয়েছিল। ঠিক আছে, এই অন্ধকূপ হত্যা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ থিওরি। আর কলকাতা ইংরেজদের পুনর্দখল হচ্ছে 1757 জানুয়ারিতে, অর্থাৎ খুব বেশি দিন কিন্তু ইংরেজদের কলকাতা পুনর্দখল করতে সময় লাগেনি। আর আলীনগরের সন্ধি হচ্ছে 1757 9 ফেব্রুয়ারি এবং এই আলীনগরের সন্ধি দ্বারা কিন্তু সিরাজদৌল্লার ইংরেজদের ক্ষতিপূরণ দিতে কিন্তু বাধ্য থাকে এবং পরবর্তীকালে 1757 23 জুন পলাশীর যুদ্ধ হচ্ছে। আমরা জানি পলাশীর যুদ্ধে কিন্তু সিরাজের যে ক্ষমতার অবসান সেটা কিন্তু ঘটছে। পরের প্রশ্ন দেখি, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? দেখো, ছত্রপতি শাহুজি, শিবাজি, বালাজি বিশ্বনাথ এবং বালাজি বাজিরাও। এখানে যেটি উত্তর হবে তা হলো অপশন বি, শিবাজি। মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা। শিবাজি সম্পর্কিত তথ্য দেখে নিই। শিবাজির সময়কাল হচ্ছে 1627 থেকে 1680। তিনি প্রথম পুনা জায়গিরির দায়িত্ব পাচ্ছেন 1637 সালে। 1647-এ পুরোপুরিভাবে তিনি পুনা জায়গিরের দায়িত্ব গ্রহণ করছেন। দাভেলি বলে একটি দুর্গ আছে, সেটি দখল করছেন 1656 খ্রিস্টাব্দে। 1664-তে তিনি সুরাট এবং আহমেদনগর লুণ্ঠন করছেন। সুরাট লুণ্ঠনটা তোমাদের আসে, খুবই ইম্পর্টেন্ট এই একটি তথ্য। 1664-তে তিনি সুরাট লুণ্ঠন করছেন। 1665-তে এটিও একটি ইম্পর্টেন্ট তথ্য। এখানে কি বলা হচ্ছে, 1665-তে জয় সিং এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি হচ্ছে। আর ঔরঙ্গজেব শিবাজিকে বলেছেন কি, পার্বত্য মুশিক। ঠিক আছে, 1670 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য তিনি কিন্তু সুরাট আক্রমণ করছে, এটিও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তিনি দুবার সুরাট আক্রমণ করছে। 1674-এ তার রায়গড় দুর্গে রাজ্যাভিষেক হচ্ছে এবং তার উপাধি, যেটা খুব ইম্পর্টেন্ট একটি উপাধি, গো ব্রাহ্মণ প্রতিপালক। ঠিক আছে, শিবাজির উপাধি হলো গো ব্রাহ্মণ প্রতিপালক। 7 নম্বর প্রশ্ন দেখো, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? এ নামদেব, বি নরহরি, সি কবির এবং ডি রামানুজ। দেখো, নামদেব, নরহরি, কবির, রামানুজ এরা কিন্তু কম বেশি সকলেই ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবার অগ্রদূত বলতে তোমাদের বোঝানো হয়েছে যে কে সবার প্রথমে ছিলেন। ঠিক আছে, এখানে উত্তরটি হবে অপশন ডি, রামানুজ। এবার চলো দেখে নিই ভক্তি আন্দোলন সম্পর্কিত তথ্য। দেখো, ভক্তিবাদীর সূত্রপাত হচ্ছে আদি শঙ্করাচার্যের হাত ধরে। সেই সময়কালটা হচ্ছে 788 থেকে 822। ঠিক আছে, তার যে দর্শন তা হলো মায়া দর্শন এবং অদ্বৈত দর্শন। ঠিক আছে, আর তারপরে আসছে কিন্তু রামানুজ, দক্ষিণ ভারতের একজন ভক্তিবাদী সাধক। তার সময়কাল হচ্ছে 1017 থেকে 1137। তার যে দর্শন তা হলো বিশিষ্ট অদ্বৈতবাদ। ঠিক আছে, তো চলো 8 নম্বর প্রশ্নটা দেখে নিই। পল্লবদের রাজধানী কোথায় ছিল? এটি হবে অপশন এ, কাঞ্চিপুরম। পল্লবদের সম্পর্কিত কিছু তথ্য জেনে নিই। দেখো, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরম। ঠিক আছে, আর পল্লবদের প্রথম রাজা ছিল সিংহ বিষ্ণু। এই সিংহ বিষ্ণুরই সভাকবি ছিলেন ভারবি। তার লেখা যে গ্রন্থ, উল্লেখযোগ্য গ্রন্থ কিরাতুর্জুনী। ঠিক আছে, ভারবির লেখা। আর এখানকার যে ইম্পর্টেন্ট রাজা প্রথম নরসিংহ বর্মন, তিনি বাতাপি কুণ্ড উপাধি নিচ্ছেন।
এই উপাধি নিচ্ছেন কাকে হারিয়ে? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করছেন এবং পরাজিত করে নিহত করছেন এবং এই বাতাপি কোন্ড উপাধি তিনি নিচ্ছেন। তিনি কিন্তু মহাবলীপুরমের রথ মন্দিরও নির্মাণ করছেন, অর্থাৎ এই প্রথম নরসিংহ বর্মন। 642 খ্রিস্টাব্দে তার আমলে হিউয়েনসাং কাঞ্চি আসছেন, অর্থাৎ পল্লবদের যে রাজধানী কাঞ্চিতে কিন্তু হিউয়েনসাং আসছেন 642 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে। আর শেষ শাসক, পল্লবদের যে শেষ শাসক, তিনি হলেন অপরাজিত বর্মন। চলো পরের প্রশ্নে চলে যাই। বুদ্ধচরিতের রচয়িতাকে? বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অপশন সি, অশ্বঘোষ। এই অশ্বঘোষ কে ছিল একটু দেখে নেই চলো। সম্রাট কনিষ্কের আমলে বৌদ্ধ পণ্ডিত ছিলেন অশ্বঘোষ, ঠিক আছে। আর অশ্বঘোষের সংস্পর্শে এসেই কিন্তু কনিষ্ক তোমার বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন। আর বুদ্ধচরিত ছাড়াও তারও আরেকটি বই আছে, সেটির নাম হলো সূত্রালঙ্কার, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। পুরাণের সংখ্যা কয়টি? উত্তরটি হবে অপশন বি, 18টি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই 10টি প্রশ্ন ছিল 2015 সালের WBP প্রিলির। ফার্দার আপডেটেড ইনফরমেশনের জন্য তোমরা আমাদের জ্ঞানপীঠের যে ফেসবুক চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল আছে সবসময় ফলো করতে থাকো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে জ্ঞানপীঠ এডুটেক, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। আর ফার্দার আরও ইনফরমেশনের জন্য তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।